শেরপুরে ডেভিড স্কট মাত্র ১৬০০ থেকে ১৯০০ সালের রক্তজরা সংগ্রামের অর্জিত সোনালী ফসল আমাদের জাতীয় শ্রুতি থেকে কিভাবে হারিয়ে যায়। সংগ্রামের অর্জিত ফসল হাতের নাগালে এসে কিভাবে হাতছাড়া হয়ে যায়, কিভাবে মুছে যায় ডেভিড স্কটের চকচকে পদচিহ্ন, কেন ঝাপসা হয়ে যায় এই পদচিহ্নগুলো। এ বড় বেদনার, বড় কষ্ট আর হতাশার ইতিহাস। অষ্টাদশ শতকে বর্তমান গারো হিলসের উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তে সমভূমি এলাকায় জমিদার শাসন বিরোধী ও স্বশাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন একজন জাগরণ সংগ্রাম গড়ে উঠেছিল। এই সংগ্রাম ছিল উত্তর প্রান্তে বর্তমান আসামের গোয়ালপাড়া জেলার বিচনি ও কলাইবাড়ি জমিদারের বিরুদ্ধে ও দক্ষিণ প্রান্তে শেরপুর ও সুসং দুর্গাপুর জমিদারের বিরুদ্ধে। দক্ষিণ প্রান্তের এই সংগ্রাম গারো বিদ্রোহ, পাগল বিদ্রোহ, অনেকের কাছে কৃষক বিদ্রোহ বলে ঐতিহাসিক পরিচিতি লাভ করে। গারোদের স্বশাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামকে বাঙালি ঐতিহাসিকরা কখনো বাঙালিকরণ, কখনো অস্পষ্ট দুয়াশায় রেখে, কখনো ভিন্ন দৃষ্টি, ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপনের প্রয়াস চালিয়েছেন। বিদ্রোহের নায়করা যে গারো, সেটিও লুকানোর ব্যর্থ প্রয়াস ও প্রচেষ্টা চালিয়েছে। টিপু গারোর পর গারো বিদ্রোহের নেতৃত্বে ছিলেন গুয়ামান সরকার, উজির সরকার। তারা যে গারো তা অনেক বাঙালি ঐতিহাসিকরাই স্পষ্ট করেননি বা করতে চাননি। এর পেছনে নিশ্চয় কোনো কারণ ও উদ্দেশ্য লুকানো আছে। যেমন শ্রী কেদারনাথ মজুমদার বলেছেন, দুপরাজ ও জাঙ্কু উভয়ই অসভ্য পার্বত্য ও ভীষণ প্রকৃতির লোক ছিলেন। ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ, শ্রী কেদারনাথ মজুমদার, পৃষ্ঠা ৭৮। কেন এমন গালি, কেন এমন নেগেটিভ মানসিকতা? আবার হরচন্দ্র চৌধুরী বলেছেন অর্ধসভ্য। এই অসভ্য ও পার্বত্য বলতে গারো উল্লেখ না করে কি বোঝাতে চেয়েছেন? তিনি নিশ্চয়ই গারোকেই বুঝিয়েছেন। হাজার বছরের ইতিহাস খুঁজে দেখলে এই গারো পাহাড়ে গারো ভিন্ন অন্য কোনো পার্বত্য জনজাতির খোঁজ পাওয়া যায় কি? গারো ভিন্ন অন্য কোনো পার্বত্য জনজাতির খোঁজ পাওয়া যায় কি? নিশ্চয়ই না। তাহলে কেন এই লুকানোর ব্যর্থ প্রয়াস ও প্রচেষ্টা? এ যেন সত্য লুকিয়ে রাখা যায়, বিলুপ্ত করা যায় না এমন। ইতিহাসের বিভিন্ন গ্রন্থে, যেমন পাগল বিদ্রোহ, ময়মনসিংহের কৃষক বিদ্রোহ, এসব বিভিন্ন গ্রন্থে জাঙ্কু পাথর, দুপরাজ পাথর বলে উল্লেখ করা হয়েছে। অথচ এখানকার কোন জাতি গোষ্ঠীর ব্যক্তির নামের পিছনে পাথর বা পদ বা পদবী উপাধি লেখার কোনো রেওয়াজ, কোনো তত্ত্ব ও প্রমাণ ইতিহাস নেই। শ্রী কেদারনাথ মজুমদার অসভ্য ও পার্বত্য বললেও নেত্রকোনা মুখশ্রী গ্রন্থে জাঙ্কু ও দুবরাজকে প্রখ্যাত গারো নেতা হিসেবে বর্ণনা করলেও পাথর পদবী থেকে গেছে। নেত্রকোনা মুখশ্রী, পৃষ্ঠা ১৩১। বাংলার বিদ্রোহ প্রথম খণ্ডে হোসেন উদ্দিন হোসেন দুবরাজ ও জাঙ্কু গারো বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, ময়মনসিংহের উত্তরাঞ্চলে গারোরা সংখ্যায়, শক্তিতে, দুর্ধর্ষতায় খ্যাতিমান ছিল। অন্যদিকে লেখক গবেষক সুভাষ জেংচাম তার গারো সম্প্রদায় গ্রন্থে এই দুই মহান গারো নেতাকে পাঠাং মাহারি বলে প্রকৃত পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। অগ্নিস্ফুলিঙ্গের মতো জেগে ওঠা গারোদের এই দুইজন জাগরণ সংগ্রাম কিভাবে, কোন নীতি কৌশল বা পলিসি গ্রহণ করে সমাধান করা যায়, এই লক্ষ্যে তখনকার ব্রিটিশ সরকার ডেভিড স্কটকে বিশেষ ক্ষমতা দিয়ে গারো জনপদে প্রেরণ করেছিলেন। ডেভিড স্কট আসামের গোয়ালপাড়ার হাবড়াঘাট পরগনায় এসে গারো অধ্যুষিত এই বিশাল এলাকাকে বিরোধপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে তা জমিদার শাসনমুক্ত শাসন ব্যবস্থা, নীতি ও পলিসি গ্রহণ করেন। ডেভিড স্কটের এই ব্যবস্থা লাকুরাজ ল্যান্ডু ট্রাইবতারিস গারো পরবর্তীতে নজরানা মহল হিসাবে স্বীকৃত ও পরিগণিত। পৃষ্ঠা ৩৩। আনপাবলিশড ডকুমেন্ট অন গারো
এফোর্টস মিহির এন্ড সাংমা, স্কলার পাবলিশিং হাউস, 85 মডেল বেস্টি, নিউ দিল্লি 1,10,005 এবং সোনারাম সাগিনী কাপ্তারাং তাপসরাং সৌরচুমরং প্রকাশনা দাগবেওয়াল বিজয় সরিণী কেওয়া। গারোদের স্বশাসন ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দাবি যদিও পূরণ হয়নি, তবু ডেভিড স্কটের এই ব্যবস্থা গারোদের ক্ষোভ বিক্ষোভ ও বিদ্রোহকে কিছুটা প্রশমিত করেছিলেন এমনটি ধরে নেওয়া যায়। গোয়ালপাড়ায় গারোদের জন্য ডেভিড স্কটের এই নীতি ও পলিসি গ্রহণ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু ডেভিড স্কট যে গারো বিদ্রোহের আরেকটি কেন্দ্রবিন্দু ময়মনসিংহের উত্তরাঞ্চল সুসং দুর্গাপুর ও শেরপুরের আগমন করেছিলেন এবং বিদ্রোহ সমাধানে যে আংশিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা আমরা অনেকেই জানি না। শেরপুর বিবরণ নামক পুরনো গ্রন্থটি যদি হস্তগত না হতো তাহলে শেরপুরে ডেভিড স্কটের আগমনের বিষয়টি হয়তো অজানা থেকে যেত। গ্রন্থটির ফটোকপি একটি ঐতিহাসিক প্রামাণিক গ্রন্থ। খুব সম্ভব গ্রন্থটির লেখক গারো বিদ্রোহের সময়কার শেরপুর পরগনার জমিদার ছিলেন শেরপুরের বাসিন্দা। শ্রী হরচন্দ্র চৌধুরীর জন্মসাল জানা থাকলেও অনুমান করা যায় গারো বিদ্রোহের সময় কম হলেও তার বয়স 10 বছর হওয়ার কথা। গ্রন্থটির প্রথম প্রকাশ হয়েছিল 1873 সালে। গ্রন্থটি নিঃসন্দেহে প্রামাণ্য নির্ভর গ্রন্থ, তবে গারোদের নিয়ে লেখা অনেক তথ্য বিভ্রান্ত আছে। তিনি গারোদের খুব কাছ থেকে দেখেছেন, মিশেছেন, গারো ভাষা শিখেছেন এবং গারো শব্দ ও সংখ্যা গণনা নিয়ে তার গ্রন্থে তুলে ধরেছেন, যদিও তাতে অনেক ভুল ও বিভ্রান্তি রয়েছে। তিনি যেসব গারো গ্রাম সমূহের জমিদারি ছিলেন তা হলো ঘুষগাঁও, গানই, মণিকুড়া। এগুলো গ্রাম হলেও মূলত মৌজা, আবার এই এক একটি মৌজায় থাকতো কয়েকটি গ্রাম, আর এসব গ্রাম হচ্ছে দুয়াল ও চিবক অধ্যুষিত। যেসব গারো শব্দ তিনি তুলে ধরেছেন তা মূলত দুয়াল ও চিবক গোত্রের। যেহেতু তিনি উল্লেখিত ওইসব গ্রাম থেকে শব্দগুলো সংগ্রহ করেছিলেন, যা হোক, অন্য প্রসঙ্গে আসা যাক। খুব সম্ভব তিনি শিশু কিশোর বয়সেই গারো বিদ্রোহ সচক্ষে দেখে থাকবেন, কিন্তু সে বিদ্রোহের বিবরণ 16 আনার 1 আনাও গ্রন্থটিতে আনা হয়নি। তবে ছোট করে বলেছেন, কথিত আছে পাগলপন্থীদের উপদ্রবকালে ঘরজরিপায় একটি ক্ষুদ্র যুদ্ধ হয়েছিল। তিনি আরো বলেন, ডেমফিয়ার আগমনের পাগলপন্থীদের উপদ্রব প্রশমিত হয়েছিল। পৃষ্ঠা 148। কেন এমন অস্পষ্ট বিবরণ? কারণ ও উদ্দেশ্য আছে নিশ্চয়। তিনি গারো বিদ্রোহকে সচেতনভাবে এড়িয়ে গেছেন, অনেক ক্ষেত্রে আড়াল করতে চেয়েছেন অথবা কোনো গুরুত্ব দিতে চাননি, কিন্তু এড়াতে গিয়েও এড়াতে পারেননি, আবার আড়াল করতেও পারেননি। হয়তো প্রসঙ্গক্রমে অথবা অসতর্কতার কারণে যেসব তথ্য তার গ্রন্থে চলে এসেছে। ঐতিহাসিক গারো বিদ্রোহ সমাধানের অংশ হিসেবে ডেভিড স্কট বর্তমান গারো হিলস সীমা লাগুয়া, পশ্চিমে রামকনজুরা, লাউচাপড়া বর্তমান শ্রীবর্তী থানা, জেলা শেরপুর থেকে শুরু করে পূর্বে ঘুষগাঁও বর্তমান দুবাউড়া থানা পর্যন্ত যেসব পাহাড় বা পাহাড় সংলগ্ন গ্রাম আছে তা মোট গারো হিলসের সাথে যুক্ত করে দিয়েছিলেন। লেখক শ্রী হরচন্দ্র চৌধুরী এই প্রসঙ্গ নিয়ে যে বিবরণ দিয়েছেন তা হুবহু এমন: ধনুয়া কামালপুর অবধি, ভূপতি, ভুগাই নদীর পশ্চিম পার পর্যন্ত শেরপুরের উপপর্বত্য সমূহ ও তদিষ্ট বহুতর ভূমি আত্রত্ব জমিদারগণের অজ্ঞাতসারে ডেভিড স্কট সাহেবের প্রসিদ্ধ ও প্রামাণিক মানচিত্রের বিপরীতে গোয়ালপাড়া জেলার অন্তর্গত করাইবাড়ি পরগনাস্ত্র সরকারি নজরানা মহালের মোহিত হাক হয়। কিন্তু ওই সকলের পূর্বাপর অত্রত্ব জমিদারগণের অধিকার চলিয়া আসিতেছিল। ভূপবতী নদীর পূর্বকূল হইতে ঘুষগাঁও পর্যন্ত পরগনার পূর্বভাগের থেকে প্রায় কোনো গোলযোগ হয় নাই। কিসের গোলযোগ? গারো বিদ্রোহের গোলযোগ কিনা? কিন্তু বোর্ডের 1858 সালের 2রা নভেম্বর ও বাংলা গভর্নমেন্টের 1861 সনের 26 জুনের
651 এ আগ্রাক্রমে অর্থাৎ উপপর্ব থাগিও প্রতিবন্ধকতা হেতু যে পর্যন্ত অশক্ত না হওয়া গিয়াছিল সে পর্যন্ত উপযুক্ত রূপেই থাকা করা হয়েছিল। তবে যদি উক্ত বাধ্যবাধকতা নিবন্ধন থাকা হইতে না পারিয়া থাকে তাহা বলিতে পারা যায় না। ঘুষগাঁও, গানই, বরাক, বিলাত ও গারওয়ান, ধুমনিকুড়া, আইনাতলি, কড়ইতলা, কাটাবাড়ি, চারিপাড়া, সম্ভবত চারুয়াপাড়া হবে, ফুলবাড়ি, ততলঙ্গকুড়া, নলকুড়া, চিত পর্বত, বড়গাঁও, ঢাবুরা, বর্মাপাড়া, যাত্রাকুনা, মহিষলেটি, বিলাত ও গারওয়ান, বানাই, চেরঙ্গপাড়া, ধনভাঙ্গা, পানিহাতা, গুবরাকুড়া, কচুকুড়া, ধুবাচুরি, জকমকুড়া, সমসচূড়া, রাঙ্গতিয়া, কুন্তিগাঁও নাকি গান্ডিগাঁও, গাজনে, কারামোড়া, বালিঝুরি, লাউচাপড়া প্রভৃতি গ্রামের মধ্যে কোনকুন্তি সম্পূর্ণ অবশিষ্টগুলির কিয়দংশ তথা সমগ্র ভুগাইতলঙ্গ মহারিষি দ্বার উপরোক্ত রেখার উত্তরে পারিয়াছে। ভুগাই ধার বলতে কাটাবাড়ি, তারানি, পানিহাতা, তলঙ্গ মানে তালাংদার, দালুকুনা, বারোমারি মিশন, বুরুঙ্গা, মহারিষি দ্বার মানে বান্দ্রা দ্বার, সন্দাকুড়া, ঘুমরা, কুকুরকুনা, হলদি গ্রাম। এই সমূহ গ্রামকে বুঝেছেন কিনা তা স্পষ্ট নয়। তিনি আরো বলেছেন 1860 সালে আবার স্তম্ভ স্থাপন করা ওই সীমা বিশেষ রূপে স্থিরীকৃত হয়। 1860 সনের 11 জানুয়ারি কালেক্টর সাহেবের পরোয়ানা শ্রী হরচন্দ্র চৌধুরী, শেরপুর বিবরণ, পৃষ্ঠা 6 থেকে 7। এ নিয়ে লেখক আরো বলেছেন, সীমা প্রসঙ্গে যে লোহিত মানে লাল রেখার উল্লেখ হইয়াছে তদুরস্থ এ পরগনার স্থান সকল ইহাতে ধরা হয় নাই। অপর কোন গ্রাম অন্যান্য গ্রামের সহিত এক চক্রে থাকা হইয়াতে ম্যাপে ওই সমস্ত এক মৌজা বলিয়াই গণনা হইয়াছে। বস্তুত পরগনার ফল মৌচার সংখ্যা ও ভূমি পরিমাণ এতদ অপেক্ষা আরও অধিক হইবে। পৃষ্ঠা 9, শেরপুর বিবরণ। এই যে শ্রী হরচন্দ্র চৌধুরী সীমারেখা নিয়ে পিলার স্থাপন, পুনঃস্থাপন বা গারো হিলস অন্তর্ভুক্তি নিয়ে যেসব তথ্য বর্ণনা করেছেন তা কিনা আমরা জানি বা জানতাম? যেসব গ্রাম বা এলাকার কথা তিনি বলেছেন তার সংখ্যা কিন্তু আরো অনেক বেশি, যেমনটি তিনি নিজেই বলেছেন। যেমন পশ্চিমে সংনাথপাড়া, বালিজুরি, দারশিকুনা, বাবেলাকুনা, হারিয়াকুনা, ঝুলগাঁও, সন্দাকুড়া, ঘুমরা, কুকুরকুনা, হলদিগ্রাম, মেশকুড়া, বুরুঙ্গা, ডালুকুনা, আরো অনেক। এক কথায় গারো হিলস বা পাহাড় সংলগ্ন গ্রামসমূহ মূল গারো পাহাড়ের সাথে যুক্ত করে দিয়েছিলেন ডেভিড স্কট। উক্ত বিবরণে লেখক শ্রী হরচন্দ্র চৌধুরী কি বিবরণ দিয়েছেন বা কি বলতে চেয়েছেন তা মোটেও স্পষ্ট নয়। তিনি বলেছেন, জমিদারের অজ্ঞাত অনুসারে ডেভিড স্কট লোহিত রেখার মানচিত্রের মাধ্যমে উল্লেখিত ওইসব গ্রাম সমূহকে পৃথক করেছেন যা লোহিত রেখার উত্তরে পড়িয়াছে। এই লোহিত রেখাই বা কি, কেন, কি প্রয়োজনে, কি কারণে এই রেখা বা সীমা রেখা বর্ণিত এই উত্তর অংশই বা কোথায়, কেন এমন ঘুরিয়ে পেঁচিয়ে অস্ত বর্ণনা, কেন এমন তত্ত্ব লুকোচুরি? বর্ণিত উত্তর অংশ যে গারো হিলস আর এই গারো হিলসের সাথে ওইসব গ্রামসমূহকে যুক্ত করিয়াছিলেন তা সহজেই অনুমান করা যায় কিনা? শেরপুর যে গারো বিদ্রোহের অগ্নিগর্ভে পরিণত হয়েছিল, বিদ্রোহের স্ফুলিঙ্গ উত্তপ্ত আগ্নেয়গিরির রূপ নিয়েছিল, জমিদাররা পালাতে বাধ্য হয়েছিল, শেরপুর কালীগঞ্জ থানা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, টিপু গারো নেতৃত্বে জমিদারের উৎখাত করে 2 বছর 1827 থেকে 1829 রাজত্ব কায়েম করেছিলেন, তা তিনি জানতেন না। শ্রী কেদারনাথ মজুমদার, ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ, পৃষ্ঠা 76। ব্রিটিশরা শেরপুর পূর্ণ দখলে নিয়ে অস্থায়ী ভিত্তিতে একজন জয়েন্ট ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের নিয়ন্ত্রণে নেওয়া হয়। 1832 সালে জয়েন্ট ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের বদলে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। পৃষ্ঠা 2, ময়মনসিংহ জেলা গেজেটিয়ার নুরুল ইসলাম। এসব তথ্য তিনি সচেতনভাবে এড়িয়ে গেছেন গারো বিদ্রোহের সব প্রসঙ্গ।
ডেভিড স্কট কি ইচ্ছে করে এমনি এই প্রসঙ্গ গ্রাম জমিদারি শাসন থেকে বিচ্ছিন্ন করে মূল গারো হিলসের সাথে যুক্ত করে দিয়েছিলেন? গারো বিদ্রোহ সুস্থ সমাধান কল্পে ব্রিটিশ সরকার ডেভিড স্কটকে বিশেষ ক্ষমতা দিয়ে এসব গারো এলাকায় প্রেরণ করেছিলেন, তা বোধহয় সাধারণ জমিদারদের জানার কথা না। জানলে হয়তো এমন কথা বলতে পারতেন না। ডেভিড স্কটের বিচার বিবেচনায়, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণে হয়তো মনে হয়েছিল গারো হিল সংলগ্ন এইসব গারো গ্রাম সমূহই গারো বিদ্রোহের মূল কারণ। আর ওই সমূহ গ্রাম জমিদারি শাসন থেকে বিচ্ছিন্ন করে মূল গারো পাহাড়ের সাথে যুক্ত করে দিলেই বিদ্রোহের অবসান ঘটবে। কিন্তু গারো জনবসতি বা গারো জনবিন্যাস যে পুরো শেরপুর ও সুষম দুর্গাপুর জুড়েই বিস্তৃত ছিল, তা হয়তো ডেভিড স্কট জানতেন না। জানলে হয়তো পুরো শেরপুর পরগনায় গারো হিলসের সাথে যুক্ত করে দিতেন। কিন্তু ওইসব গ্রাম মূল পাহাড়ের সাথে যুক্ত করে দিতেই জমিদারদের লম্পজম্প শুরু হয়ে যায়। গারোদের রাজনৈতিক সংগঠন ছিল না রাজনৈতিক প্রতিনিধি যারা জাতীয়বাদী নিয়ে ডায়ালগ ও নেগোসিয়েশন করবে। এইসব দুর্বলতার সুযোগে জমিদাররা বঙ্গের ছোট লাটের নিকট বারবার ধর্ণা দিয়ে ভুলভাল বুঝিয়ে ওইসব গ্রামসমূহ পুনরায় জমিদারি শাসনের আওতায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। লেখক শ্রী হরচন্দ্র চৌধুরী তার গ্রন্থের 2য় পৃষ্ঠায় লিখেছেন, শেরপুরের উপশৈল সমূহে গারো জাতির বসতি দেখিয়া ওই সমূহকে গারো পর্বত কহা ভ্রমমাত্র। এগুলো প্রকৃত প্রস্তাবে গারো পর্বত নহে, ইহাদিওকে শেরপুরের পাহাড় কহে। ইহারও উত্তরে গারো পর্বত প্রদেশ। ওই পর্বত পুঞ্জের প্রাচীন নাম গারো শৈল। 1851 খ্রিস্টাব্দে রামরাই, নৌদ, মুরিও, মল্লিরঙ্গ, অসীমলা ও কালরিম প্রভৃতি কতগুলি গারো সর্দার তথাকার অধিকারী বলে জানা যায়। তরন্তর সাহেবের ইন্ডিয়া গেজেটিয়ার অফ ইন্ডিয়া পৃষ্ঠা 325। কিন্তু লেখক হরচন্দ্র চৌধুরী তা মানতে নারাজ। তাই তিনি বলতে পারেন, শেরপুরের এইসব পাহাড়ে এই পরগনার ভূস্বামীগণ চিরকাল অধিকারী আছেন। বাংলার সুপ্রসিদ্ধ নবাব শায়েস্তা খাঁর সময়ে কৃত 1081। লেখকের দাবি এইসব উপপর্বত বা উপশৈল সমূহ শেরপুরের গারো পাহাড়ের অংশ নয়। অদ্ভুত যুক্তি, অদ্ভুত দৃষ্টিভঙ্গি, হাস্যকরও বটে। এইসব পাহাড় যে মূল গারো পাহাড়ের এই অংশ, এ নিয়ে কি বিতর্ক চলে? লাউ চাপড়া, দেউপা নদী, লাগোয়া রাজা পাহাড়, টিলা, বালিজুরি, ধুতনয়, বাঁকাকুড়া, গান্ডিগাঁও, রাংটিয়া, বর্তমান মধুতিলা ইকো পার্ক, এইসব পাহাড় টিলা যে গারো পাহাড়ি অংশ, তা কি বলার অপেক্ষা রাখে? এইসব পাহাড় থেকেই যে গারো পাহাড় শুরু হয়ে উত্তরে প্রসারিত হয়েছে বা উত্তর দিক থেকে শুরু হয়ে দক্ষিণাংশে এসে উপপর্বত সমূহ শেষ হয়েছে, তা যে কেউ স্বীকার করতে বাধ্য। প্রসঙ্গত রামরাই, নওয়াত, মুরিও ও মল্লিরঙ্গ, কালরিম এইসব মানুষের নাম আমরা জানি না। এই না জানা সত্যি লজ্জার, বেদনার।